হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পে ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামীকাল ইতিহাস ও সমাজ বিজ্ঞান পরীক্ষা। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি সাজেশন। এটি হচ্ছে তোমাদের চূড়ান্ত সাজেশন। এটি কিন্তু 100% আগামীকাল কমন পড়বে পড়বে ঠিক আছে। তো এটি উদ্দেশ্য আমি রেডি করে রাখছি, কারণ এগুলা প্রশ্নগুলো এমন জটিলভাবে তৈরি করা হয় যে এগুলো আসলে তোমরা শিক্ষকরা পর্যন্ত পারে না কিভাবে সাজে গুজে এগুলো লিখতে হবে। এগুলো অনেক জটিল, স্টুডেন্টরা তো বুঝবেই না। তো এই জন্য আগের রাতে মূলত প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয় এখন। তো এগুলো আমি উত্তরগুলো ধরে ধরে তোমাদেরকে বুঝাবো, কারণ এগুলো বোঝা জরুরি। খালি পরীক্ষা লিখে দিয়ে আসলে তো হবে না, এগুলো বুঝতে হবে তোমাদেরকে আগে। তো ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই, জরুরি কথা। তো তোমরা ইতিমধ্যে অনেকে জানো এবং অনেকে জানো না যে আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল স্কুল স্পেয়ার। তো স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি কিছু অসংগত কারণে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়। তো ইউটিউবকে আমি অ্যাপ্লাই করি এটার জন্য। তো ইউটিউব আমাকে এখনো জানায়নি, জানাবে বলছে। তো আমার মনে হয় না এই চ্যানেলটি আমার ফিরে আসবে, তো এই জন্য আমি একটা নতুন চ্যানেল খুলছি। তো আমি অনুরোধ করব তোমাদেরকে, আমি যেহেতু এতদিন তোমাদেরকে সাপোর্ট দিয়ে আসছি, এখন তোমাদের কাছে আমাকে সাপোর্ট দেওয়া। তো আগের চ্যানেলটিতে আমার সাবস্ক্রাইবার প্রায় 32,000 প্লাস ছিল, এখন এটাতে একেবারেই নেই সাবস্ক্রাইবার। তো আমি যেহেতু অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, আমি অনুরোধ করব তোমরা যারা ভিডিওটি এখন দেখতেছো প্রত্যেকে একটা একটা করে সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমার এক উৎসাহ যোগাবে সামনে আরো ভিডিও তৈরি করতে। ঠিক আছে, আর দেরি না করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ঠিক আছে, সো আর দেরি না করে আমরা আমাদের লেসনটি শুরু করি। তো তোমাদের সাজেশনে আছে এখানে আমাদের চারপাশে নানা রকম মানুষ বসবাস। এটা হচ্ছে প্রথমে সাজেশন, উত্তর আমরা পরে দেখব। বসবাস নিশ্চয় তাদের নিশ্চয় পরিচয়, তাদের নিশ্চয় পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকের আত্মপরিচয় রয়েছে, এই পরিচয় রয়েছে সাদৃশ্য এবং বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এবং এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের বিভিন্ন জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। ঠিক আছে, তো তোমাদের এটা কাজ না, তোমাদের এটা ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে তাই না করতে হবে। ঠিক আছে, আমরা কাজগুলো দেখে নিই। তো বলছে কাজ এক, চলো সহপাঠীদেরকে জানি। আহ, ক নম্বর প্রশ্ন বলছে প্রশ্নমালা তৈরি কিভাবে করতে হবে। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। মানে দুটি প্রেক্ষাপট ফলো করতে হবে প্রশ্ন তৈরি করতে হলে। কি কি প্রেক্ষাপট? ভৌগোলিক প্রেক্ষাপট আর একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো ভৌগোলিক প্রেক্ষাপটে বলছে যে আমার সহপাঠী পরিবার ও এলাকা যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অবস্থিত তা নির্ণয় করতে হবে। আর সামাজিক প্রেক্ষাপট হচ্ছে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক ইত্যাদি নিয়ে চিন্তা করে তারপর তৈরি করতে হবে। আচ্ছা, তা বিবেচনা, আত্মপরিচয়, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। ওকে, এটা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্ন, কাজ একের ক নম্বর প্রশ্ন। আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উত্তর। ক নম্বর প্রশ্নে কাজ এক, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে যাবে। ঠিক আছে, আর বোঝার চেষ্টা করবা, না বোঝান তাহলে লিখে দিয়ে চলে আসলে কোনো লাভ হবে না। নাম্বার ওয়ান, ভৌগোলিক প্রেক্ষাপট, কারণ আমাদেরকে প্রশ্নে বলছিল কি ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনা রেখে তৈরি করতে। ঠিক আছে, আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনা, আত্মপরিচয়। নাম্বার ওয়ান পড়ে নিবে তোমরা এটা সংখ্যাগত। তারপর হচ্ছে প্রধান আয়ের উৎস কি, আপনার এলাকায় কি ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। আমরা প্রশ্ন তৈরি করতে বলছেন আমাদেরকে আমাদের প্রশ্নে, এই জন্য আমরা তৈরি করছি। ঠিক আছে, তিনটা প্রশ্ন তৈরি করছি। আরেকটা আচ্ছা, পাঁচটা করছি। আপনার এলাকার নদী, পাহাড়, সমতল ভূমি ইত্যাদি এগুলো পড়বা। আমাদের পরিবারের সদস্যরা কি কৃষি, মৎস্য, শিল্প ও অন্যান্য কোন পেশায় জড়িত, পড়ে নিবে এটা, মানে স্ক্রিনশট নিয়ে নিবে। এগুলো কিন্তু তোমাদের উত্তর। তারপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কেমনে, ওই তোমাদের প্রশ্নে ছিল, প্রশ্ন তো এখানে ছিল। একটা ভৌগোলিক প্রেক্ষাপটে লিখতে হবে, আরেকটা হচ্ছে কি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে। তো আমরা ভৌগোলিক প্রেক্ষাপটে লিখে ফেলছি প্রশ্নগুলো, এবার আমরা সামাজিক প্রেক্ষাপটে লিখবো। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। আপনার পরিবারের সদস্যরা কোন ভাষায় কথা বলে, মানে প্রশ্নগুলা। আপনার পরিবারের সদস্যরা কোন ধর্ম অনুসরণ করে, আপনার পরিবারের সদস্যরা কোন ধরনের পোশাক পরিধান করে, আপনার পরিবারের সদস্যরা কোন ধরনের উৎসব উদযাপন করে, আপনার পরিবারের সদস্যরা কি ধরনের খাদ্য গ্রহণ করে। এগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন। মানে প্রশ্ন বলতে এগুলো আমাদের এখানে প্রশ্ন বলা দেওয়া হচ্ছে প্রশ্নমালা তৈরি করি, এই জন্য আমরা প্রশ্নগুলো এখানে বলছে না প্রশ্নমালা তৈরি করি। ক নম্বর হচ্ছে আমরা প্রশ্ন তৈরি করছি। ঠিক আছে, প্রশ্ন তৈরি করা শেষ আমাদের। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই।
খ নম্বর প্রশ্নে, এটা কি প্রশ্ন না? জি, প্রশ্ন বলা হয়েছে যে প্রশ্নগুলো খাতায় এবং উত্তরপত্রে লিখবো। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে কাজ একের খ নম্বর প্রশ্ন, কিন্তু এটা জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব। ফলে দুটি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এই জন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রুব্রিটিক্স খাতায় লিখে পূরণ করব। তথ্য নাম। আচ্ছা, খ নম্বর প্রশ্নের উত্তরটা আমি আগে দেখে নিই। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন, মানে এটা কাজ একের খ নম্বর প্রশ্ন। আমরা উত্তর দেখে নিই। জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করতে হবে প্রথমে। প্রতিটি ছাত্রছাত্রীকে একটি জোড়া গঠন করতে হবে, মানে তোমরা প্রত্যেকে দুইজন দুইজন করে বসবা। বসার পরে প্রত্যেক জোড়া একটি নির্দিষ্ট সহপাঠীর সাথে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। একজন আরেকজনের সাথে কথা বলবা। কথা বলার পরে কি করবা, মানে একজনে আরেকজন থেকে তথ্য সংগ্রহ করবা। ঠিক আছে? তথ্য সংগ্রহ কিভাবে করবা? তথ্য সংগ্রহের ধাপ। সাক্ষাৎকারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। প্রত্যেক সাক্ষাৎকারের জন্য 20 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। দুটি সাক্ষাৎকারে 40 মিনিট শেষ করতে হবে। মানে কি, তুমি আর তোমার বন্ধু কথা বলার জন্য বসছো, ও 20 মিনিট কথা বলবে, তুমি 20 মিনিট কথা বলবা, দুইটা মিলে কত হয়েছে? 40 মিনিট। এটা বলতে যাচ্ছে। বলে কথা বলে তারপর এগুলো লিখবা। ঠিক আছে? সাক্ষাৎকার শুরু করার আগে সহপাঠীর অনুমতি নেওয়া। প্রস্তুতকৃত প্রশ্নমালা ব্যবহার করে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ শেষে ধন্যবাদ জানানো। তোমরা আবার এটা মনে করি না যে এগুলো কিন্তু আমি বলতেছি কিভাবে করতে হবে, এগুলোই উত্তর। ঠিক আছে? মানে খ নম্বর প্রশ্ন এবার মানে বলে দিছে তোমরা কিভাবে সাক্ষাৎকার করবা। ঠিক আছে? এটাই উত্তর। ক নম্বর প্রশ্ন এবার তার তথ্যগুলো সাজাবা, মানে যে এতক্ষণ যে সাক্ষাৎকার করছো কি জানলা। ক নম্বর প্রশ্ন চলে যাই আমরা। বলছে তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। মানে তুমি যে তোমার সবার সাথে এতক্ষণ কথা বললা, কি শিখলা তার থেকে, কি জানলা। ঠিক আছে? তোমরা যে হুবহু এগুলো লিখবে তা কিন্তু না। তোমরা তোমার সহপাঠীর সাথে দরকার হলে বসে কথা বলবা। সে কি জানে তোমার সৃজনশীলতা দিয়ে তুমি নিজে লিখবা। ঠিক আছে? এটা একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে কিভাবে লিখতে হবে। নাহলে তো স্টুডেন্টরা বুঝেই না তারা কিভাবে লিখবে, কারণ তারা জানেই না। এটা স্যাররা অনেক সময় দেখলাম যে বোর্ডে লিখে দেয়। তথ্য সাজায়। উত্তরে তথ্য সাজায় বলছে তথ্য বিশ্লেষণ করে ভৌগোলিক এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখতে হবে। এই ধাপটি বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো, কেমনে লিখবো। ঠিক আছে? নাম্বার 1, তথ্য সংগ্রহ। সহপাঠীর থেকে তথ্য সংগ্রহ করা তথ্যগুলি দুটি ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, আরেকটা হচ্ছে কি সামাজিক প্রেক্ষাপট। আমরা ক নম্বর প্রশ্ন বললাম না, কারণ এই প্রশ্নগুলো তোমার একটার সাথে একটা কি রিলেটেড। ক নম্বর প্রশ্ন খ, গ, ঘ, মানে একটা রিলেটেড, এগুলো একটার সাথে একটা লিঙ্ক করা। একটা না পড়লে তুমি আরেকটা বুঝবা না। পরিবারের সদস্য সংখ্যা কতজন সদস্য রয়েছে এটা জানতে হবে তোমার। পরিবারের প্রধান আয়ের উৎস কি, কৃষি, মৎস্য, ব্যবসা বা চাকরি, যে কোনো একটা। এলাকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, মানে কি নদী, পাহাড়, সমতল ভূমি, সমুদ্র তীরবর্তী এলাকা। মানে তোমার বন্ধুর এলাকা কোন দিকে, নদীর দিকে না পাহাড়ের দিকে না সমতল ভূমির দিকে। এলাকার প্রাকৃতিক সম্পদ কি, মাটি, পানি, খনিজ পদার্থ ইত্যাদি। তোমার এলাকার বন্ধুর এলাকার প্রাকৃতিক সম্পদ কি, মানে এটা এটা লিখবে আর কি। তার একটা কি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে। ভাষা। ভাষা মানে পরিবারের সদস্যরা কোন ভাষায় কথা বলেন। ধর্ম হচ্ছে কোন কোন ধর্ম পালন করেন। পোশাক মানে কোন ধরনের পোশাক পরেন। রীতিনীতি মানে সামাজিক রীতিনীতি কি। উৎসব মানে কি, পরিবারের সদস্যরা কোন উৎসব উদযাপন করে। খাদ্য মানে কি, কি ধরনের খাবার খায়। ঠিক আছে? এবার তো এগুলো বললাম। এবার এটা কিন্তু গ নম্বরের উত্তর এখন শেষ হয় না। এবার তথ্য সহজ বিশ্লেষণ, কারণ এগুলো এবার বিশ্লেষণ করতে হবে না আমাকে। সংগ্রহ করা তথ্যগুলো বিশ্লেষণ করে সাজাতে হবে। নিচে একটি উদাহরণ হিসেবে সাজানো তথ্য দেওয়া হলো। সহপাঠীর নাম হচ্ছে রাহুল, মানে এটা মনে মনে আমি রাহুল লিখছি আর কি, যে কোনো তোমার বন্ধুর নাম লিখবা তুমি। ভৌগোলিক প্রেক্ষাপট, পরিবারের সদস্য, মানে রাহুলের পরিবারের সদস্য সংখ্যা 6 জন। পরিবারের আয় হচ্ছে কৃষি, তারপর হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য নদীর তীরবর্তী এলাকা। এলাকার প্রাকৃতিক সম্পদ হচ্ছে উর্বর মাটি। পরিবারের সদস্যদের পেশা হচ্ছে বাবা কৃষক, মা গৃহিণী, ভাই চাকরিজীবী। ক্লিয়ার? এবার কি করবা, তোমার বন্ধু কিন্তু এগুলা লিখবে না। তোমার বন্ধু কি লিখবে, তোমারগুলা লিখবে। তোমার বন্ধু লিখবে যে সহপাঠীর নাম, তোমার নাম, তারপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা তোমার যতজন ততজন, মানে তোমার প্রধান আয়, তোমাদের পরিবারের প্রধান আয় কি সেটা লিখবে। ঠিক আছে? সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে লিখবে এবার। তোমাদের ভাষা মানে কি, তোমার বন্ধুর ভাষা হচ্ছে বাংলা, ধর্ম হিন্দু, পোশাক হচ্ছে সাধারণ ধুতি ও পাঞ্জাবি, রীতিনীতি পুজো, অর্চনা, সন্ধ্যা প্রার্থনা, উৎসব দুর্গাপূজা, কালী পূজা, রাখি বন্ধন ইত্যাদি, খাদ্য ভাত, ডাল, সবজি, মাছ ইত্যাদি। ঠিক আছে? এবার তোমার বন্ধু যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি লিখবে যে তোমাদের ভাষা বাংলা, তোমার ধর্ম হচ্ছে মুসলিম, পোশাক কি আমাদের জুব্বা, পাঞ্জাবি ইত্যাদি। এগুলো এগুলো লিখবে। ঠিক আছে? তথ্য উপস্থাপন। উপরোক্ত তথ্যগুলোকে একটি বিস্তারিত বিবরণী আকারে উপস্থাপন করতে হবে। উদাহরণস্বরূপ, রাহুলের আত্মপরিচয়। রাহুলের পরিবারের 6 জন সদস্য নিয়ে গঠিত। তার বাবা একজন কৃষক, তার মা একজন গৃহিণী। এটা পড়ে নিবা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? আমরা কত নম্বর প্রশ্নে চলে যাই, আমরা এবার হচ্ছে ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্ন বলছে এটা কাজ একের ঘ নম্বর প্রশ্ন। ঠিক আছে? ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব, মানে যে কাজটা শেষ করলাম তোমার সহপাঠী বা বন্ধুর সাথে বসে তখন যে কাজটা করলা সেটা কি, এটা মূল্যায়ন করতে হবে এখন। ঘ নম্বর প্রশ্নে চলে আসি। সতীর্থ মূল্যায়নের রুবিক্স
আমরা সহপাঠীর নাম রাহুল, ইউনিক আইডি রোল নাম্বার একটা দিয়ে আমি 1 2 3 5 বসাই দিছি, তোমরা তোমার বন্ধুর রোল নাম্বার দিয়ে দিবে আর কি। তো বলছে যে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, হ্যাঁ মানে সবকিছু সঠিক, তোমার এখানে সবগুলোতে হ্যাঁ টিক মার্ক দিয়ে দিবা, ঠিক আছে, কিস্তা খতম। তারপর আসতেছে এবার কাজ 2 চলে যায়, আমরা এটা লম্বা করলাম না, ওই এটা তোমাদের প্রশ্ন এটা দেওয়া থাকবে, ঠিক আছে, এটা দেওয়া থাকবে তোমাদের প্রশ্ন, এটা হ্যাঁ দিয়ে দিবা সব কিছুতে শেষ। কাজ নাম 2 বলছে যে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। অতীত ও বর্তমানের মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতা মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কের ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে তথ্য পেয়েছি যে তার ভিত্তিতে নিচের ছকের খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করে লিখি। মানে হচ্ছে যেখানে আগের মানুষ অতীতের মানুষ কেমন ছিল, বর্তমানে আমরা কেমন আছি, এটার একটা পার্থক্য টোটাল, মানে এটা হচ্ছে ওভারভিউ হচ্ছে এটা, মানে এটা আলোচনা করে লিখবা। ওই প্রশ্ন বলে দিচ্ছি, এটা ক নম্বর প্রশ্ন, কিন্তু ক নম্বর মানে কাজ 2 এর ক নম্বর প্রশ্ন। তো বলছে যে অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এখানে লিখবো, বর্তমানে আমরা সবার এলাকায় আমরা কেমন জীবনযাপন করতেছি এটা এখানে লিখবো। তোমরা পরীক্ষায় 2টা ছক আঁকবা, এই পাশে অতীতের গুলো লিখবে, এই পাশে কি লিখবা, বর্তমানের গুলো লিখবা, আমি দেখা দিচ্ছি। তো ক নম্বর প্রশ্ন, অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা বলছে যে আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলে ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতা মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস অংশ বাংলা অঞ্চলের ভূপ্রকৃতির কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিজের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করে লিখি। দেখো ছকটা স্ক্রিনশট নিয়ে নাও, মানে ভূপ্রকৃতি লিখলাম, মানে বিষয় লিখতে হবে, তো কোনটা বিষয়ে, মানে আগে কেমন ছিল, এখন ভূপ্রকৃতি মানে আগে ছিল নদী জঙ্গল পাহাড়, বর্তমান হচ্ছে আধুনিক নগরায়ন রাস্তাঘাট, বসবাসের ধরন হচ্ছে কাঁচা ঘর আর মাটি ছিল আগে অতীতে, আর বর্তমানে পাকা বাড়ি বহুতল ভবন মানে কি বিল্ডিং। তারপর আগে যোগাযোগ ব্যবস্থা ছিল নৌকা আর পায়ে হাঁটা হাতি, আর এখন বাস ট্রেন বিমান ইত্যাদি। আগে খাদ্যাভাস ছিল স্থানীয় খাদ্য, নদীর মাছ, নিজস্ব উৎপাদিত ফলন, আর এখন হচ্ছে বহুজাতিক খাদ্য, প্যাকেটজাত খাদ্য, মানে আমরা যত খাবার ব্যবহার করি সব প্যাকেটের দোকানের, ঠিক আছে। তার সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠান, আগে ছিল গ্রামের পঞ্চায়েত ও কুলগুরু, আর এখন হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, ঠিক আছে। এবার আমরা যাই খ নম্বর প্রশ্নে, মানে কাজ 2 এর খ নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা প্রভাব ফেলে, যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে, এটা স্বাভাবিক। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় উত্তরপত্র লিখব। এই জন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রাকৃতিক প্রভাব থেকে প্রাপ্য তথ্য জোড়াই কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা 62 অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। মানে হচ্ছে যে এখানে যে আমাদের যে কাজটি করতে বলা হয়েছে এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই আছে না, পাঠ্য বই পৃষ্ঠা 62 আছে না, 62 নম্বর পৃষ্ঠা থেকে উপর ভিত্তি করে আমরা এই কাজটি করবো এখন, ঠিক আছে। আমরা উত্তরে চলে যাই। খ নম্বর হচ্ছে কাজ 2 এর খ নম্বর, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। উত্তর, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে, যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 62 থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিচে একটি তুলনামূলক ছক দেওয়া হলো। ছকটা দেখে নাও। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা, মানে নদী অববাহিকায় মানুষের জীবন কেমন। প্রধানত মাছ ধরা, মানে নদী অববাহিকার যে অঞ্চলের আছে ওই অঞ্চলে মানুষেরা প্রধানত মাছ ধরে, নৌকা তৈরি, তারপর নদীপথের ব্যবসা, কৃষি নির্ভর, যেহেতু বন্যা নদীর তীরে উর্বর মাটি রেখে যায়, ঠিক আছে। পাহাড়ি অঞ্চল কেমন, প্রধানত ঝুম চাষ হয়, পর্যটন নির্ভর ব্যবসা, কাঠ সংগ্রহ ইত্যাদি হস্তশিল্প। সমতল ভূমি কেমন, প্রধানত ধান চাষ। সমতল ভূমি হচ্ছে যে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের বিশেষ করে যে গ্রাম স্থানগুলো আছে মানে সমুদ্রের আগে, এগুলো হচ্ছে সমতল ভূমি, এগুলোতে প্রচুর পরিমাণ ধান চাষ হয়, ঠিক আছে। তারপরে গবাদি পশু পালন হয়, কারখানা, ব্যবসা ইত্যাদি। সৈকত এলাকা প্রধানত মাছ ধরার, লবণ চাষ, পর্যটন নির্ভর ব্যবসা, এটা হচ্ছে কক্সবাজার, মানে এতে প্রচুর পরিমাণ মাছের ব্যবসা করা হয়, লবণের ব্যবসা করা হয়, কারণ সমুদ্র আছে। বনাঞ্চল, কাঠ সংগ্রহ, পশুপালন, শিকার, হস্তশিল্প, ঠিক আছে। এবার আমরা চলে যাই তোমার কাজ 3 এর প্রশ্নটা চলে যাই। কাজ 3, দায়িত্বশীল ভূমিকায় আমি। কাজ 3 এর কয়টা প্রশ্ন, একটা প্রশ্ন ক, খ, গ, আরেকটা আছে মনে হয় আর নাই। ক নম্বর প্রশ্ন পড়ে দেখি। আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস,
আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলি লিখে ফেলি। আমরা উত্তরে চলে যাই। দায়িত্বশীল আমি ভূমিকা আমি আত্মপ্রতিফলন, প্রথমে কি আত্মপ্রতিফলনের কথা বলছে? ঠিক আছে, প্রথমে আত্মপ্রতিফলনের কথা বলছে। আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষ বসবাস। আমরা সবাই বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ভাষার মানুষের সাথে মিলেমিশে থাকি। আমাদের ভাবনাগুলো এভাবে হতে পারে। কেমন কেমন হতে পারে? নাম্বার 1, সহানুভূতি ও সহমর্মিতা। বিভিন্ন আত্মপরিচয়ের মানুষদের কষ্ট ও সমস্যাগুলো বুঝতে চেষ্টা করা এবং সহানুভূতির সাথে তাদের পাশে থাকা। নাম্বার 2, সাংস্কৃতিক বিনিময়। বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং অন্যদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করা। নাম্বার 3, সমবেদনা ও সহযোগিতা। সমাজের দুর্বল অংশের প্রতি সমবেদনা প্রদর্শন করা এবং সহযোগিতার হাত বাড়ানো। নাম্বার 4, নিরপেক্ষতা। ব্যক্তিগত মতামত ও পক্ষপাতিত্ব থেকে মুক্ত থেকে সবার প্রতি সমানভাবে আচরণ করা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা ক্লাস 3-এর খ নম্বর প্রশ্নে চলে যাই। দল গঠন ও আলোচনা করা। এবার তোমরা দল গঠন করবা কেমনে? এখানে আমরা 4 জনের একটি দল গঠন করব। দলের বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন শিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। উত্তরে চলে যাই। দল গঠন ও আলোচনা। আমরা 4 জনের একটি দল গঠন করব এবং নিচের বিষয়গুলো আলোচনা করব। নাম্বার 1, মিলেমিশে থাকার উপায়। অন্যদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব অংশগ্রহণ করব। সমাজের সবাইকে সমানভাবে সম্মান করা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। নাম্বার 3, পারস্পরিক সহযোগিতা এবং সহযোগিতার মানসিকতা বজায় রাখা। নাম্বার 2, করণীয় নির্ধারণ। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মান করা, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করা, সমাজের সমান সুযোগ ও সমান আচরণের পরিবেশ সৃষ্টি করা। বাই দ্য ওয়ে, একটা কথা বলে নিই, উত্তরগুলো কিন্তু আমার নিজের বানানো না, এগুলো কিন্তু কি বইয়ের আলোকে তৈরি করা। মানে আমি নিজ থেকে বানিয়ে লিখে নিই এগুলা। বইয়ের আলোকে, বই পড়ে ওই অনুযায়ী তৈরি করা হয়েছে উত্তর। ঠিক আছে, গ নম্বর হচ্ছে তোমাদের প্রশ্নে চলে যায় প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা আমি বলতে এই পয়েন্টের কথা বলছি, দায়িত্বশীল ভূমিকা আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখবো। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। উত্তরে চলে যাই আমরা। প্রতিবেদন লেখা। প্রতিবেদনটির শিরোনাম হবে দায়িত্বশীল ভূমিকা আমি। এতে নিচের বিষয়গুলো উল্লেখ করব। শিরোনাম, দায়িত্বশীল ভূমিকা আমি। ভূমিকা। আমাদের সমাজ বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ভাষার মানুষের নিয়ে গঠিত। এখানে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস এবং তারা একে অপরের সাথে মিলেমিশে থাকে। মূল অংশ, সহানুভূতি ও সহমর্মিতা। আমাদের সবার মধ্যে সহানুভূতি ও সহমর্মিতা থাকা উচিত। আমরা যেন অন্যদের সমস্যাগুলো বুঝতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। সাংস্কৃতিক বিনিময়। সমাজের বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের সবার উচিত সক্রিয়ভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং অন্যদের সংস্কৃতিকে সম্মান করা। সমবেদনা ও সহযোগিতা। সমাজের দুর্বল অংশের প্রতি সমবেদনা দেখানো এবং তাদের সহযোগিতা করা। নিরপেক্ষতা। আমাদের ব্যক্তিগত মতামত এবং পক্ষপাতিত্ব থেকে মুক্ত থেকে সবার প্রতি সমানভাবে আচরণ করা উচিত। উপসংহার দেখে নি, উপসংহার পড়ে নিবা। সমাজে মিলেমিশে থাকার জন্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এটা ছিল তোমাদের আজকের পুরো চূড়ান্ত সাজেশনের রিভিউ উত্তর সহ। এটি ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়া, এটি আসবে আগামীকাল, মানে 100% কমন আসবে। যদি এটা কমন আসবে, এটা কোনো ভুল নাই, তবু বলে রাখতে তোমরা বইটা ভালোভাবে পড়বা, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে খালি পরীক্ষা দিতে গেলে তো আর হবে না। কারণ তোমাদের পরীক্ষার আগের দিন পড়ে প্রশ্ন পাবলিশ করে দেওয়া হয়, কারণ তোমাদের প্র্যাকটিস করার জন্য ভালোভাবে। কারণ প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা হয়, এগুলো হাতে পাইলে তোমরা উত্তর লিখতে পারবে না এই অবস্থা এখন। তো আমি ওই জন্য উত্তরগুলো ভালোভাবে বুঝাই দিচ্ছি। তোমরা এই উত্তরগুলোর ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে পরীক্ষা লিখবা, হুবহু লিখে দিয়ে চলে আসিও না, তাহলে তোমরা কিছু শিখতে পারবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তো তোমরা এখনো পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছো, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য উত্তরগুলো তৈরি করছি। তো তোমাদের সামনে কিন্তু আরো পরীক্ষা আছে, তো এগুলো আমি সাজেশন তৈরি করে দিব একটা একটা করে। তো যদি আমি উৎসাহ না পাই, সেক্ষেত্রে আমি তৈরি করতে পারবো না। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।